হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে যে 2 নম্বর স্কুল আছে বাঁকুড়া জেলা স্কুল, এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। একে আছে 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাহলে 125টি আম বিক্রয় করে 150টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাহলে 150টি আমের ক্রয় মূল্য কত আমাদের জানা নেই। তো 150টি আমের একটি আমের ক্রয় মূল্য আমি 1 টাকা ধরবো। তাহলে 150টি আমের ক্রয় মূল্য হবে 150 টাকা। মনে করি একটি আমের ক্রয় মূল্য সমান 1 টাকা। তাহলে 150টি আমের ক্রয় মূল্য সমান 150 টাকা। তাহলে তাই যদি হয়, এখানে 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেয়েছে, তাহলে 125টি আমের বিক্রয় মূল্য হবে এই 150 টাকা। অতএব 125টি আমের বিক্রয় মূল্য সমান 150 টাকা। আর এই হিসাবে এখানে লিখে নিই 150টি আমের ক্রয় মূল্য, 125টি আমের ক্রয় মূল্য 125 টাকা হবে, কারণ 1 টাকা পিস যখন কিনছে আর যখন বিক্রি করছে 125টি আম, সেটা 150 টাকায় বিক্রি করছে। তো এখানে শতকরা লাভ বের করতে হবে। তো অর্থাৎ লাভ সমান 150 টাকায় বিক্রি করছে আর কিনেছিল 125 টাকায়। তাহলে লাভ হয়েছে 25 টাকা। এই 25 টাকা লাভ হলো। ক্রয় মূল্য ছিল 125 টাকা। তো শতকরা লাভ পাওয়া যাবে। তাহলে ক্রয় মূল্য 125 টাকা হলে লাভ সমান 25 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান, যেহেতু শতকরা লাভ বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হচ্ছে সেটা বের করতে হবে। আর ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ সমান 25 × 100, আর নিচে হবে 125। তাহলে যদি 25 দিয়ে কাটাকুটি করি, 5 25 125, 5 20 100, তাহলে সমান 20 টাকা। তো এখানে শতকরা লাভ কত? অতএব 20% লাভ। এবিসিডি বর্গক্ষেত্রের A 6,6 C 2,3 হলে বাহুর দৈর্ঘ্য কত? এবিসি আছে বর্গক্ষেত্র, A B C D, তাহলে A 6,6, তারপরে B আছে, না B কিছু নেই, C আছে 2,3। এখান থেকে আমরা এই কর্ণের দৈর্ঘ্য পাবো, আর বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পেলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করা যাবে। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য দুটি বিন্দু দেওয়া থাকলে, দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র √x2 - x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে এখানে 6x1, এটা y1, এটা x2, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 এখানে 6 আছে,
ছয় মাইনাস x2 এখানে 2 আছে, y1 6 আছে আর y2 এখানে 3 আছে একক, সমান 6 থেকে 2 বিয়োগ করলে 4 স্কোয়ার প্লাস এখানে হলো 3 স্কোয়ার একক, 4 4 16 প্লাস 3 3 9 একক সমান √25 একক সমান 5 একক। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো 5 একক, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় বাহুর দৈর্ঘ্য এ একক হলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র a√2 সমান 5 বা a সমান 5/√2। নিচে থেকে রুট সরানোর জন্য উপর নিচে √2 দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা হবে 5√2 আর √2 গুণ করলে 2, তাহলে এটা হলো বাহুর দৈর্ঘ্য 5√2/2 একক। এরপরে 3 আছে, দেখো এবিসিডি সমান্তরিক আর কোণ বিএডি সমান 75 ডিগ্রি, কোণ সিবিডি 60 ডিগ্রি, কোণ বিডিসি এর পরিমাপ কত? এখানে একটা সামান্তরিক এঁকেছি, কোণ বিএডি ওটা 75 ডিগ্রি আছে, এ বি সিডি, বিএডি এটা 75 ডিগ্রি, তারপরে আছে কোণ সিবিডি 60 ডিগ্রি, সিবিডি অর্থাৎ এই কোণটা এটা দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, ওটা 60 ডিগ্রি আছে, এখন বের করতে হবে কোণ বিডিসি, এই কোণটার মান বের করতে হবে। তাহলে এই যে বিসিডি যে ত্রিভুজটা আছে এর একটা কোণ 60 ডিগ্রি, এই কোণটা এর সমান 75 ডিগ্রি, তাহলে তিনটে কোণ মিলে যেহেতু 180 ডিগ্রি হয় তাহলে এর মান আমরা পাবো। তো এই কোণটার মান বের করি, বিসিডি ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি সমান এই 75 ডিগ্রি হবে, কারণ সমান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান হয়। আচ্ছা, কোণ এটা হলো কোণ ডিবিসি, এটা সমান 60 ডিগ্রি, অতএব অবশিষ্ট কোণ এর নাম হচ্ছে বিডিসি সমান 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করতে হবে, তারপরে 75 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে পেলাম 120 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তাহলে 120 থেকে 5 আর 5 দিলে 10 হাতে 1, এটা হলো 8, 8 আর 4 দিলে 12, তো এটা হচ্ছে 45 ডিগ্রি। 4 আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতা যথাক্রমে ASH 2A/SH এর মান কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের এখানে বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে, তারপরে ASH সমান কত হবে লিখে সেই মানগুলো এখানে পুট করতে হবে। মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান x একক, তাহলে এখানে ক্ষেত্রফল আছে a, তাহলে অতএব a সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার এটা, তারপরে উচ্চতা আছে h আর পরিসীমা আছে s সমান তিনটি বাহুর যোগফল অর্থাৎ 3x ও h সমান উচ্চতা √3/2 ইন্টু বাহু, অতএব 2a
বাই SH সমান 2 এর মান √3/4 ইন্টু এক্স স্কোয়ার, আচ্ছা, বাই এস এর মান 3x ইন্টু এইচ এর মান √3/2 ইন্টু এক্স। তাহলে এটা ক্যালকুলেশন করলে এরকম দাঁড়াবে, উপরে 2 √3x² 2 আর নিচে 3x √3 এখানে x আর এই 4টা নিচে। তাহলে এখানে √3 কেটে দিলাম, 2 2 4, 2 কে 2, তো এখানে উপরে আছে x², উপরে x² আছে, নিচে আছে 3x এবং x, অর্থাৎ 3x², x² কেটে দিলে 1/3, অতএব 2a/SH ইজ ইকুয়াল টু 1/3। 2-এর এক দাগে আছে, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য যদি 100 টাকা হয়, প্রথমবার 20% ছাড় দেওয়ার পর তার মূল্য হবে 80 টাকা, এবং তারপরে 10% ছাড় দেওয়ার পরে তার মূল্য কত হবে সেটা হিসাব করতে হবে। আমাদের মনে হতে পারে যে প্রথমবার 20% ছাড় দেওয়ার পরে তার মূল্য হবে 80 টাকা, দ্বিতীয়বার 10% ছাড় দেওয়ার পরে তার মূল্য আর 10 টাকা কমে 70 টাকা হবে, কিন্তু বাস্তবে তা হবে না, কারণ 100 টাকার 20% 20 টাকা হতে পারে, বাট 80 টাকার 10% সেটা কিন্তু আর 10 টাকা নয়, সেটা অন্য কিছু। তো যাই হোক, প্রকৃত মূল্য x ধরে নিই, মনে করি দ্রব্যটির প্রকৃত মূল্য সমান 100 টাকা। তাহলে প্রথমবার 20% ছাড় দিলে মূল্য হয় সমান 100 টাকার 20% সেটা 20 টাকায় হয়, তাহলে 100 মাইনাস 20 টাকা, তাহলে এটা হলো সমান 80 টাকা। এবার 10% ছাড় দিলে 80 টাকার 10% কত হয় সেটা বের করে নিতে হবে। তাহলে 80 টাকার 10% সমান 80 ইন্টু 10/100 টাকা সমান 8 টাকা। তাহলে 10% ছাড়ের পর মূল্য 80 টাকা থেকে 8 টাকা বিয়োগ করতে হবে, 10 টাকা নয়, সমান 72 টাকা। অতএব সমতুল্য ছাড় প্রথম মূল্য ছিল 100 টাকা, এখন মূল্য দাঁড়ালো 72 টাকা। তাহলে এটা হলো 28। তাহলে 100 টাকা ছিল, তার থেকে 28 এসে দাঁড়ালো, তাহলে সমতুল্য ছাড় যেহেতু প্রথম 100 টাকা ছিল, তাহলে 28 টাকাকে আমরা 28% লিখতে পারি। y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দুর দূরত্ব সমান। তাহলে y অক্ষের উপর সমস্ত বিন্দুতে x এর মান 0 হয়, তাহলে যদি বিন্দুটার স্থানাঙ্ক ধরতেই হয় 0,a ধরব, যেখানে a এর মান যা ইচ্ছা হতে পারে। তাহলে মনে করি y অক্ষের উপর বিন্দুটি হলো 0,a। y অক্ষের উপরে বিন্দুটির স্থানাঙ্ক
0, a। তাহলে এই 0, a বিন্দু থেকে 2, 3 এবং -1, 2 বিন্দু সমদূরবর্তী। 0, a থেকে 2, 3 এর দূরত্ব সমান 0, a থেকে -1, 2 এর দূরত্ব। তাহলে এই দুটো দূরত্ব সমান। তাহলে এইটা থেকে এর দূরত্ব হবে, এটা x1 y1 x2 y2। তাহলে সূত্র আছে x1 - x2 অর্থাৎ 0 - 2, 0 - 2 তার হোল স্কয়ার প্লাস a - 3 তার হোল স্কয়ার সমান এখানে 0 - 1 অর্থাৎ 0 + 1 তার হোল স্কয়ার a - 2 তার হোল স্কয়ার। তাহলে দুটো দূরত্ব এটা। এখন 0 - 2 এটা -2 হোল স্কয়ার অর্থাৎ 2 × 4 - প্লাস, আর এটা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে। তাহলে a² - 2ab প্লাস b²। এটা 0 + 1 তার হোল স্কয়ার অর্থাৎ একের স্কয়ার করলে 1 হয়, আর এটা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙলে a² - 2ab প্লাস b²। তো এখানে 4 প্লাস a² - 3 × 6a প্লাস 3 × 3 = 9, 1 প্লাস a² - 2 × 4a প্লাস 2 × 4। তো এখানে হবে a² - 6a প্লাস 9। আচ্ছা, এখানে 9 আর 4 আছে, তাহলে এখানে 13 লিখে দিই। 9 আর 4 মিলে 13 হলো। আর এদিকে হবে a² - 4a প্লাস 4 প্লাস 1, তাহলে প্লাস 5। উভয় পক্ষকে বর্গ করলে রুট চিহ্নটা আর থাকবে না। তাহলে a² - 6a প্লাস 13 = a² - 4a প্লাস 5। a² দুই দিক দিয়ে কেটে দিলাম। তাহলে বাদিকে আছে -6a, ডান দিকের -4a বাদিকে নিয়ে এলে প্লাস 4a = 5, আর 13 ডান দিকে নিয়ে গেলে -13। এখান থেকে পাই -2a = 5 - 13, এটা হলো -8। তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে পেলাম a = 8/2, এটা ইজ 4। তাহলে a = 4। অতএব এখানে প্রশ্ন ছিল y অক্ষের উপরে একটি বিন্দু নির্ণয় করো। তাহলে y অক্ষের উপর, অতএব y অক্ষের উপর বিন্দুটি হলো 0,4। তিন জায়গায় আছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই। তাহলে বিইডি ত্রিভুজ = এবিসি ত্রিভুজ সমান কত? তাহলে এখানে আগে ছবি এঁকে নিতে হবে। এবিসি ত্রিভুজ, এডি মধ্যমা, আর মধ্যমার মধ্যবিন্দু ই। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের অনুপাত বের করতে হবে। এ বি সি, এখানে ডি বিন্দু, এডি হলো মধ্যমা, মধ্যমার মধ্যবিন্দু এখানে ই। তাহলে ত্রিভুজ বিইডি এই ত্রিভুজটা, এই ত্রিভুজ আর ত্রিভুজ এবিসি অর্থাৎ সমগ্র ত্রিভুজ এর অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তো প্রথমে যদি এ বি ডি ত্রিভুজটা দেখি, এটা যেহেতু মধ্যমা তাহলে এবিসি ত্রিভুজের হাফ হচ্ছে এ বি ডি ত্রিভুজ, কারণ মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে ত্রিভুজ এবিডি সমান হাফ অফ ত্রিভুজ এ বি সি, কারণ
এডি মধ্যমা। আচ্ছা, আবার ত্রিভুজ এবিডি এর মধ্যমা, এবিডি এর মধ্যমা এটা বিই, কারণ এডি এর মধ্যবিন্দু ই, বি যুক্ত করেছি, তাহলে বিই হচ্ছে এই বিডি ত্রিভুজের একটা মধ্যমা, মধ্যমা বি। তাহলে এই ত্রিভুজটা টোটাল, এই ত্রিভুজটা সমান ক্ষেত্রফল হবে, বা এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই এবিডি এর হাফ হবে। অতএব ত্রিভুজ এ বিডি সমান হাফ অফ ত্রিভুজ এ বি, না ত্রিভুজ এর নাম বিডিই বা বিইডি, ত্রিভুজ বিইডি সমান হাফ অফ ত্রিভুজ এ বিডি। এখন ত্রিভুজ এবিডি সমান হাফ অফ এবিসি, তাহলে এখানে লেখা যায় 1/2, এই ত্রিভুজটা হচ্ছে এবিসি এর হাফ সমান 1/4 ত্রিভুজ এ বি সি। আমাকে ত্রিভুজ বিডি আর এবিসি এর অনুপাত বের করতে হবে, তাহলে এইদিকে এবিসি দিয়ে ভাগ করব, এদিকেও ত্রিভুজ এবিসি দিয়ে ভাগ করব, তাহলে বা ত্রিভুজ বিইডি বাই ত্রিভুজ এ বি সি সমান, এখানে আছে 1/4, ত্রিভুজ এবিসি আছে, তাহলে বাদিকটাকে ত্রিভুজ এবিসি দিয়ে ভাগ করেছি, ডান দিকটাকেও তাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, কেটে দিলাম, তাহলে 1/4। তাহলে অতএব ত্রিভুজ বিইডি ইজ টু ত্রিভুজ এবিসি সমান 1:4। এবিসিডি রম্বসের এসি সমান 6 সেন্টিমিটার এবং কোণ এবিসি 60 ডিগ্রি হলে রম্বসটির বিডি কোণের দৈর্ঘ্য কত? কোণ বি, এটা এ, সিডি এবিসিডি রম্বস, এই কোণটা আছে 60 ডিগ্রি, না এখানে এ, এখানে এবিসিডি, আচ্ছা এবিসিডি রম্বস এসি সমান 6 সেন্টিমিটার, এ বি সিডি রম্বস এই কোণটা 60 ডিগ্রি, এসি কর্ণ এটা 6 সেন্টিমিটার আছে, তাহলে বিডি কর্ণ বের করতে হবে। তো বিডি কর্ণ বের করার জন্য আমি এই ত্রিভুজটাকে ব্যবহার করব, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ রম্বসের কোণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এখানে প্রথম এক কাজ করতে হবে, এসি এর দৈর্ঘ্য বের করে নিতে হবে। এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, এখান থেকে আমরা এসি এর দৈর্ঘ্য বের করতে পারবো। তো এ বি সি যে ত্রিভুজটা আছে এর এই কোণটা 60 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 60 ডিগ্রি, তাহলে এই কোণ, আচ্ছা আবার এই বাহু আর এই বাহু পরপর সমান, তাহলে এবি সমান বিসি, অতএব এই কোণ আর এই কোণ পরপর সমান, এই কোণের নাম বিএসি, কোণ বিএসি সমান এই কোণের নাম এসিবি, এই কোণ দুটো পরপর সমান, তার এটা হলো 60 ডিগ্রি, তিনটি মিলে 180 ডিগ্রি, তাহলে এই কোণ দুটো 60 ডিগ্রি করে 120 ডিগ্রি, তাহলে 60 60 120 আর এখানে 60, তাহলে 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, যত পাবো তাকে 2 ভাগে ভাগ, তো সমান হবে এটা 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তো এবিসি ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি পেলাম, ত্রিভুজ এবিসি এর
প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, সুতরাং এটি সমবাহু ত্রিভুজ। এটি সমবাহু ত্রিভুজ। অতএব এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু, আর এসি বাহু সমান 6 সেন্টিমিটার, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। তাহলে এটা 6 সেন্টিমিটার। তো এই ও থেকে সি পর্যন্ত, অতএব ওসি সমান 6/2 সেমি সমান 3 সেমি, আর বিসি এখানে 6 সেন্টিমিটার, এটা 3 এটা 6, এটা 3 আর এটা 6, তাহলে ওবি বের করতে পারবো। ত্রিভুজ বিওসি সমকোণী ত্রিভুজ। যার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটাকে অতিভুজ, এটাকে লম্ব আর এটাকে ভূমি ধরলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা বিসি এর মান এখানে আছে 6 সেন্টিমিটার সমান ওবির মান আছে, ওবির মান বের করতে হবে, আর ওসির মান 3। তাহলে পেলাম 6 × 36 সমান ওবি স্কোয়ার প্লাস 3 × 9, বা ওবি স্কোয়ার সমান 36 - 9, তাহলে ওবি স্কোয়ার সমান 36 - 9, অর্থাৎ এটা হলো 27। অতএব ওবি সমান √27, 27-এর বর্গমূল করলে 3 × 3 × 3 27 হয়। তাহলে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসবে আর একটা 3 ভেতরে থাকবে, তাহলে 3√3। ওবি সমান 3√3, তাহলে বিডি সমান হবে ওবি এর ডবল। অতএব বিডি সমান 3√3 × 2 সেমি সমান 6√2 সেমি। দুইয়ের 5। কোনো পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণী সীমা 1 থেকে 10, 11 থেকে 20 আর 21 থেকে 10 এবং পরিসংখ্যা 5, 6, 7 হলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত? তাহলে এখানে শ্রেণীগুলো আছে, শ্রেণী সীমানা আকারে দেওয়া নেই, তাহলে শ্রেণী সীমানা লিখে নিতে হবে। শ্রেণী সীমানা, আচ্ছা শ্রেণী সীমানা আর পরিসংখ্যা। তো এখানে শ্রেণী সীমা আছে 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, তারপরে 21 থেকে 30। আচ্ছা, শ্রেণী সীমানা হবে 1 থেকে হাফ কমালে 0.5, আর 10 থেকে হাফ বাড়ালে 10.5, 11 থেকে হাফ কমালে 10.5, মানে 0.5 কমাচ্ছি, এখানে 0.5 বাড়ালে 20.5, এখানে হবে 20.5 আর 30.5। এখানে পরিসংখ্যা আছে 5, 6 আর 7। এখন দ্বিতীয় শ্রেণী, এটা এর পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে। দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা, তাকে ভাগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে। তো এখানে দ্বিতীয় শ্রেণী পরিসংখ্যা 6, আর শ্রেণী দৈর্ঘ্য হবে 20.5 থেকে 10.5 বিয়োগ।
6 বাই এখানে 10, তাহলে এটা 0.6। তিন দাগে আছে 12টি জিনিস টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে 12টি জিনিস বিক্রি করায় টাকায় 12টি অর্থাৎ 1 টাকা। 1 টাকা নিয়ে আমি হিসাবটা করব। তো এখানে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করা হয়েছে, অর্থাৎ 12টি জিনিস 1 টাকায় বিক্রি করা হয়েছে, তার জন্য ক্ষতি হয়েছে 4%। তাহলে 12টি জিনিস কত কেনা মূল্য ছিল বা ক্রয় মূল্য ছিল সেটা এখান থেকে বের করতে পারবো। 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান 1 টাকা। এখন 4% ক্ষতি হলে ক্রয় মূল্য কত বেরোচ্ছে দেখা যাক। 4% ক্ষতি হলে, তাহলে 4% ক্ষতির মানে হলো 100 টাকায় কিনে 4 টাকা কম অর্থাৎ 96 টাকায় বিক্রি। 4% ক্ষতি হলে বিক্রয় মূল্য 96 টাকা হলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তো যেহেতু 1 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 বাই 96 টাকা। তো এখানে কাটাকুটি করলে 4 25 100, আর 96কে 4 দিয়ে কাটলে 9 আছে, 4 2 8, 9 থেকে 8 গেলে হাতে 1 থাকে, 1 পিঠে 16, 4 4 16 অর্থাৎ সমান 25 বাই 24 টাকা। তাহলে এটা হলো 25 বাই 24 টাকা, এটা ক্রয় মূল্য। এখন 44% লাভ করতে হলে 44% লাভ করতে হলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রি করতে হবে 144 টাকায়। তাহলে 25 বাই 24 ক্রয় মূল্য আছে, কতই বিক্রি করতে হবে আমরা হিসাব করতে পারবো। তাহলে 44% লাভ করতে হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 25 বাই 24 টাকা। হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা। যেহেতু 44% লাভ, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 144 বাই 100 টাকা, আর ক্রয় মূল্য আছে 25 বাই 24 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 144 বাই 100 ইন্টু 25 বাই 24। তাহলে 12 দিয়ে কাটাকুটি করলে 12 2 24, আর 12 12 144, 2 দিয়ে কাটলে 6 2 12, আর এখানে 25 আছে, 100 আছে, 4 25 100, 6 কেটে 3, 4 কেটে 2, তাহলে সমান 3/2 টাকা। তাহলে 3/2 টাকা হচ্ছে কি 44% লাভ করতে হলে 3/2 টাকা বিক্রয় মূল্য হবে। আর সেটা কিন্তু 12টি জিনিসের দাম বা 12টি জিনিস বিক্রয় করতে হবে 3/2 টাকাতে। তাহলে এখানে লিখে দিই যে 3/2 টাকাতে বিক্রি হবে 12টি জিনিস, 3/2 টাকায় বিক্রি করতে হবে 12টি জিনিস। তো এখানে প্রশ্ন ছিল কি যে টাকায় কটা বিক্রি করবেন, অর্থাৎ 1 টাকায় বিক্রি করতে হবে 12 বাই 3/2টি জিনিস। তাহলে 12 বাই 3/2 মানে হলো 12 ইন্টু 2 বাই 3, কাটাকুটি করলে 4 4 2 8, অর্থাৎ টাকায় 8খানা বিক্রি করতে হবে। অতএব এখানে প্রশ্ন ছিল
টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। চার দাগে আছে সমাধান করো, এটা সমাধান করতে হবে। 3x minus 2/y minus 5 তার হোল স্কয়ার প্লাস x প্লাস 4/y মাইনাস 4 তার হোল স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে উহারা পৃথকভাবে শূন্য হয়। এর বর্গ যোগ করে শূন্য হয়েছে, তাহলে এটা সমানে শূন্য লিখতে পারবো, এটা সমানে শূন্য লিখতে পারবো। তাহলে অতএব 3x minus 2/y minus 5 is equal to 0, বা এখান থেকে পাই 3x minus 2/y is equal to 5, এটা 1 নম্বর সমীকরণ। এরপরে এটা সমান শূন্য লিখব, 4/y minus 4 is equal to 0, বা x plus 4/y is equal to 4, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে 2/y আছে, এখানে 4/y আছে, সমাধান করতে হবে। তাহলে আমি y অপনয়ন করতে চাইলে এই 2 এবং এই 4 এই দুটো সংখ্যাকে সমান করতে হবে। তাহলে 2 আর 4 লসাগু 4, তাহলে 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4কে 1 দিয়ে গুণ করলে 4 থাকে। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করতে হবে। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এটা 2 নম্বর সমীকরণ, এর সাথে 2 গুণ হবে, তাহলে 6x minus 4/y is equal to 10, আর এটা 1 নম্বর সমীকরণ, প্রত্যেকটা সংখ্যার সাথে 1 গুণ করতে হবে, তাহলে x plus 4/y is equal to 4, তাহলে যোগ করে পাই, এই দুটো সমীকরণ যোগ করব। যোগ করলে এর আগে মাইনাস এর আগে প্লাস, এটা কেটে যাচ্ছে, বিয়োগ হচ্ছে, তাহলে 6x আর এখানে x, তাহলে 7x ইজ ইকুয়াল টু 10 আর 4 মিলে 14 হয়। এখান থেকে পাই x ইজ ইকুয়াল টু 14, তার নিচে 7, 7 দুগুণ 14, তাহলে এটা ইজ ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2 বেরিয়েছে। 1 নম্বর সমীকরণে x এর মান 2 বসালে, 1 নম্বর সমীকরণে x এর মান 2 বসালে আমরা y এর মানটি পাবো। x সমান 2 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল 3x minus 2/y is equal to 5, তাহলে এটা ছিল, আমি x এর জায়গাতে ফাঁকা ব্র্যাকেট দিয়ে রেখেছি কারণ এখানে 2 বসাবো। 2 বসিয়ে দিলাম, বা 3 দুগুণ 6 minus 2/y is equal to 5, বা minus 2/y is equal to 5, 6কে সমান চিহ্নে ডান দিকে নিয়ে গেলে -6, বা minus 2/y is equal to -1, মাইনাস কেটে দিলাম, বজ্রগুণ করলে পাই y is equal to 2। অতএব নির্ণয় সমাধান x is equal to 2 ও y is equal to 2। 5 দাগে আছে প্রমাণ করো একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সমান্তরিকগুলির ক্ষেত্রফল সমান হয়। এটা 178 পাতা 23 নম্বর উপপাদ্য আছে। আর অথবা আছে প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক এই রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়। এটা 124 পৃষ্ঠা 20 নম্বর উপপাদ্য।
তারপর যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিওই, পি ও কিউ যথাক্রমে সিডি ও বিডি এর মধ্যবিন্দু, দেখাও যে বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা 6। তাহলে প্রথমে এবিসি একটি ত্রিভুজ আঁকতে হবে। এ বি সি। এখন এবি আর এসি এর মধ্যবিন্দু ডিওই, এটা এবি এর মধ্যবিন্দু ডি, আর এটা এসি এর মধ্যবিন্দু ই। তাহলে সিডি এর মধ্যবিন্দু পি, এটা সিডি এর মধ্যবিন্দু পি। তারপরে বিডি এর মধ্যবিন্দু কিউ, এটা বিডি এর মধ্যবিন্দু কিউ। তাহলে এখন দেখাতে হবে বিই এবং পি কিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। বিই এটা এবং পি কিউ এটা, বি আর পি কিউ নাকি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সেটা দেখাতে হবে। তাহলে এখানে আচ্ছা, তাহলে এখানে কিউই এবং কিউই বিপি আর ইপি যুক্ত করলাম। কিউই বিপি ও ইপি যুক্ত করা হলো। ত্রিভুজ এ ডি সি, আচ্ছা এবার প্রমাণ করতে হবে। এটা ছিল অঙ্কন। ত্রিভুজ এ ডি সি এর ডিসি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, এর ডিসি ও এসি বাহুর মধ্যবিন্দু পি ও ই, অতএব ইপি আর এটা সমান্তরাল আর ইপি এর হাফ। তাহলে ইপি সমান্তরাল এডি, এখান থেকে বলা যায় যে বা ইপি আর এডি সমান্তরাল, আর এডি আর বিকিউ একই সরলরেখা, তাহলে ইপি সমান্তরাল বিকিউ, ইপি সমান্তরাল বিকিউ। তো এটা পরে কাজে লাগবে। আর ইপিটা এডি এর হাফ, কারণ কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয় ও অর্ধেক হয়। তাহলে সমান্তরাল লিখলাম, এবার অর্ধেক লিখছি, এডি এর অর্ধেক। কিন্তু এই হাফ এডির পরিবর্তে আমরা এই 2BD লিখতে পারি, এডির পরিবর্তে লিখতে পারি 2BD। ইপি সমান এডি এর হাফ, আর এডি সমান আবার বিডি আমরা জানি, কারণ এটা মধ্যবিন্দু ছিল। তাহলে বিডি দিলাম, আবার বিডির মধ্যবিন্দু কিউ, তাহলে হাফ বিডি সমান, এই বিডি সমান বিকিউ এর ডাবল, তাহলে 2BQ লিখতে পারি সমান বিডি। তাহলে কি পেলাম? তাহলে পেলাম ইপি সমান বিডি, আবার ইপি সমান্তরাল এটা বিকিউ, তাহলে কাটাকুটি করলে বিকিউ হচ্ছে বিকিউ। তাহলে ইপি আর বিকিউ পরপর সমান, ইপি আর বিকিউ পরপর সমান্তরাল। তাহলে এই যে বিপিই কিউ যে ত্রিভুজটা আছে, না চতুর্ভুজটা আছে, চতুর্ভুজ বিপিই কিউ
এর এর ইপি সমান বিকিউ ও ইপি সমান্তরাল বিকিউ সমান্তরাল। তাহলে এই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটি একটি সামান্তরিক। অতএব বিপি ইকিউ একটি সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যার কর্ণ বিই আর কিউপি, যার কর্ণ বিই ও পিকিউ। সুতরাং বিই ও পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরে আছে ত্রিভুজ এবিসি এর এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার এবং কোণ এবিসি 55 ডিগ্রি। এবিসি ত্রিভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এখানে প্রথমে ত্রিভুজটা এঁকে নিতে হবে, আর ত্রিভুজ আঁকার জন্য এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই পর্যন্ত 6 সেন্টিমিটার, আর এখান থেকে পর্যন্ত 9 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার 9 সেন্টিমিটার মাপের দুখানা সরল রেখা প্রথমে নিয়ে নিতে হবে, আর সাথে 55 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। দশ, 20, 30, 40, 50, 55, অর্থাৎ এখানে। এটা 55 ডিগ্রি কোণ। তো ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে 9 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। নাম দিলাম বিএক্স। বিসি সরলরেখা সমান দৈর্ঘ্যের, এখানে এই মাপ নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নিতে হবে। এটা হলো সি। বি বিন্দুতে এ বি সি কোণ আঁকতে হবে, যার মান 55 ডিগ্রি। এখানে নাম দিলাম ওয়াই। এখন এবি এর মাপ দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার মাপ নিয়ে বিওয়াই থেকে এবি অংশ কেটে নেওয়া হলো, এটা এ। এরপরে এ এবং সি যুক্ত করতে হবে। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকতে হবে।
তাহলে সামান্তরিক আঁকার জন্য প্রথম বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে অর্ধেকের বেশি মাপ নিতে হবে, নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, এটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। এটা ডি, এটা ই, এখানে এফ। তারপরে এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরল রেখা আঁকতে হবে। তার জন্য এই কোণটা সমান করে এখানে একটা কোণ এঁকে নেব। এটা জি নাম দিলাম, এটা এইচ নাম দিলাম। এরপরে 60 ডিগ্রি কোণ বলা আছে, এখানে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, কারণ সামুদ্রিকের একটি কোণ 60 ডিগ্রি। তো তার জন্য যে কোনো মাপ নিয়ে কম্পাসের এখানে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে আই। তারপরে এফসি এর মাপ, এফসি এর সমান মাপের মাপ নিয়ে আই বিন্দুতে কম্পাস বসিয়ে এটা একটু বাড়িয়ে দিই। এখানে নাম দিলাম জে। এবার জেসি যুক্ত করতে হবে। তাহলে ত্রিভুজটা হলো এবিসি আর সামান্তরিকটা হলো এফসি জে আই। ত্রিভুজ এবিসি সমান সামান্তরিক এফসি জে আই। একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ একটি বিন্দু থেকে বাহুগুলির উপর লম্ব তিনটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে প্রথম। এ বি সি এর মধ্যে যে কোনো একটি বিন্দু এটা নিলাম। পি বিন্দু নাম দিলাম। এর থেকে এটা বিসি এর লম্ব দূরত্ব, এর থেকে এটা এবি এর লম্ব দূরত্ব, এর থেকে এটা এসি এর লম্ব দূরত্ব। তো এই ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। তো উচ্চতা, এই ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ আচ্ছা, এখানে সমবাহু ত্রিভুজ বলা ছিল, আমি এখানে সমবাহু ত্রিভুজ আঁকিনি। এবার ঠিক আছে। তো ত্রিভুজটি আগে প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করে নেব, তারপরে উচ্চতা বের করব। তাহলে
প্রতিটি বাহু দৈর্ঘ্য এ ধরে নিলাম, মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার। তাহলে পিবিসি একটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজটা এটা একটা ত্রিভুজ, এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ পিবিসি প্লাস ত্রিভুজ এর নাম পিএসি প্লাস ত্রিভুজ এর নাম পিএবি। তো সমান হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা, আচ্ছা এখানে ডি ই এফ, উচ্চতা হলো পিডি, প্লাস হাফ ইন্টু ভূমি এ, এর ক্ষেত্রে ভূমি এ উচ্চতা পিই প্লাস হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা এফ পিএফ সমান হাফ ইন্টু এ কমন নিলাম, কমন নিলে থাকছে পিডি প্লাস পি প্লাস পিএফ সমান, এটা এ বাই টু হলো, এ বাই টু। আর পিডি পিই পিএফ এর মান 10, 12 ও 8 সেন্টিমিটার দেওয়া আছে প্রশ্নে। এখানে 10 সেমি, 12 সেমি, 8 সেমি। তাহলে এটা হলো 10 প্লাস 12 প্লাস 8, যেহেতু এটা ক্ষেত্রফল এখানে লিখব বর্গ সেমি, সমান এ বাই টু ইন্টু 12 আর 8 20, 20 আর 10 30, 30 বর্গ সেমি সমান 15 এ বর্গ সেমি। তাহলে এটা হলো কি, এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আবার আমরা অন্যভাবে বলতে পারি যে এটা সমান, আচ্ছা আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কোয়ার বর্গ সেমি। তাহলে এটা সমান আমরা এই 15 লিখতে পারি প্রশ্নানুসারে। √3/4 ইন্টু এ স্কোয়ার, এটা সমান 15a। তাহলে বজ্রগুণ করলে পাই এ স্কোয়ার √3, এ স্কোয়ার √3, 4 15 60, 60a এ স্কোয়ার সমান 8a বাই √3, ওপর নিচে √3 গুণ করব, তাহলে হবে 60a বাই √3, গুণ করলে 3, আর উপরে একটা √3 থাকছে, তাহলে 20 সমান 20 √3a, এ স্কোয়ার সমান 20 √3a। বা বাদিকে নিয়ে আসলে এ স্কোয়ার মাইনাস 20 √3a সমান 0, এ কমন নিলে পাই এ মাইনাস 20 √3 সমান 0। এখান থেকে লেখা যায় এ সমান 0/√3
না, এ মাইনাস, এখান থেকে লেখা যায় a মাইনাস 20√3 সমান 0/a সমান 0, বা a সমান 20√3। তাহলে a মানে বাহুর দৈর্ঘ্য 20√3 বেরিয়েছে, অতএব উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু সমান √3/2 ইন্টু 20√3, কাটাকুটি করলে 10, √3 গুণ করলে 3, 3 10 কে 30 সমান 30 সেন্টিমিটার। 9 আছে, একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরে ও ভিতরের ধার বরাবর এক পাক ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তো এখানে ভিতরের ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, সুতরাং ভিতরের ব্যাসার্ধ x ধরব, বাইরের ব্যাসার্ধ হবে x+5। তো ভিতরের ব্যাসার্ধ দিয়ে পরিসীমা বের করতে হবে, বাইরের ব্যাসার্ধ দিয়ে পরিসীমা বের করতে হবে, এই দুই পরিসীমার অনুপাত 20:19 হবে। কারণ যেহেতু ভেতর দিয়ে আর বাইরে দিয়ে ঘুরতে বাইরে দিয়েও ভেতর দিয়ে ঘুরতে 20:19 এই অনুপাতে সময় লেগেছে, সেই জন্য এই অনুপাতটা হলো পরিধির অনুপাত। তো এখানে ব্যাসার্ধ ধরে নিতে হবে, ধরে নিয়ে পরিধি বের করতে হবে। তাহলে মনে করি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান x মিটার, অতএব বাইরের বৃত্তের ব্যাসার্ধ সমান x+5 মিটার। ভিতরের পরিধি, এখানে বাইরের পরিধিটা আগে লিখি কারণ প্রশ্নে অনুপাতটা বাইরেরটা আগে আছে। বাইরের পরিধির সূত্র আমরা জানি 2πr, 2πr মিটার, ও ভিতরের পরিধি সমান 2πr মিটার। এই দুই পরিধির অনুপাত 20:19 হওয়ার কথা। কুড়ি এবং x গুণ করলে 20x হলো, 19 আর x গুণ করলে 19x প্লাস 5 19×95। তাহলে 20x মাইনাস 19x সমান 95, বা x সমান 95। তো এটা ছিল কি, এটা ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এটা ব্যাসার্ধ, অতএব ভিতরের বৃত্তের ব্যাস কে 2 দিয়ে গুণ, 5 2 10 0 9 2 18 19, তাহলে 190 মিটার। দশে আছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো।
দৈনিক বেতন টাকাতে শ্রমিকের সংখ্যা দেওয়া আছে, এর একটা আয়তলেখ অঙ্কন করতে হবে। তাহলে যে পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে ওখান থেকে একটা নতুন ছক তৈরি করে নিতে হবে। প্রদত্ত ছক থেকে পাই এখানে দেখো, এখানে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে এই 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। তাহলে 50 থেকে 60 এর পার্থক্য 10, এর পার্থক্য 10, এর পার্থক্য 10, এর পার্থক্য 10। তো কী করতে হবে, তাহলে 10-এর হাফ 5, তাহলে 50 থেকে 5 কমিয়ে 5 বাড়িয়ে শ্রেণী তৈরি করব। 60 থেকে 5 কমিয়ে 5 বাড়িয়ে, 70 থেকে 5 কমিয়ে 5 বাড়িয়ে শ্রেণী তৈরি করে নিতে হবে। তো এখানে আগে লিখে নিই যে প্রদত্ত ছক থেকে পাই দুটি ক্রমিক বেতনের অন্তর সমান 60 মাইনাস 50 সমান 10। তাহলে 10/2 ইজ ইকুয়াল টু 5। তাহলে যে শ্রেণী তৈরি করব, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব, প্রত্যেকটা যে শ্রেণী আছে 5 বাড়াবো আবার 5 কমাবো। তাহলে নিম্ন সীমা হবে 5 কমিয়ে আর উচ্চ সীমা হবে 5 বাড়িয়ে। তাহলে এখানে হবে শ্রেণী আর এখানে হবে পরিসংখ্যা। আচ্ছা, শ্রেণী আছে দৈনিক বেতন, আর বেতনটা টাকায়, আর পরিসংখ্যা আছে শ্রমিক সংখ্যা। তাহলে প্রথমটা আছে, দেখো প্রথমটা আছে 50, তাহলে 5 কমালে 45, 5 বাড়ালে 55। তাহলে প্রথম যে শ্রেণীটা নেব সেটা 50 থেকে 5 কমাবো তাহলে 45 হচ্ছে, আর 5 বাড়াবো তাহলে 55 হচ্ছে, যার পরিসংখ্যা আছে 12। তারপরটা আছে 60, 5 বাড়ালে 5 কমালে 55 আর 5 বাড়ালে 65। তাহলে এটা আছে 60-এর ক্ষেত্রে 20, তারপর এটা 16, তাহলে 20 আছে, তারপরে 16, তারপরে 12, তারপরে 4 আর তারপরে আছে 6। তো যেটা 16 ওটা ছিল 70, অর্থাৎ 65 থেকে 75 হবে। তারপর যেটা 12 ছিল, 12টা হচ্ছে 80, তাহলে এটা 75 থেকে 85। 4টা ছিল 90, তাহলে 90 থেকে 5 কমালে 85 থেকে 95। তারপরটা 6, এটা 100 ছিল, 5 কমালে হবে 95, আজ 5 বাড়ালে হবে 105। আর এখানে মোট একটা লিখি, মোট 12 20 32, 32 আর 16 48, 48 58 60, 57 70। তাহলে এখানে আছে মোট 70। তাহলে এখান থেকে এবার এই পরিসংখ্যা বিভাজন ছক ব্যবহার করে একটা আয়তলেখ আঁকতে হবে এবং সেখান থেকে বহুভুজ অঙ্কন করতে হবে। তার জন্য অক্ষ টানতে হবে।
এখানে যে সংখ্যাগুলো আছে 4 থেকে 12 পর্যন্ত, আর এখানে আছে দেখো 45 থেকে শুরু, 0 থেকে শুরু নয়, সুতরাং এটি জায়গাটা 0 বোঝাই, তাহলে এখানে একটু এটা করে দিলাম, মানে এটা বোঝাচ্ছে যে এর আগে কিছু আছে। তাহলে এখানে যে শ্রেণী দেখো 1 2 3 4 5 6 6টা আছে। তাহলে এখান থেকে শুরু করব। আচ্ছা, এখানে মনে করলাম 45, তারপরে 1 সেন্টিমিটার পরে 55, 65, 75, 85, 95, 105। আর প্রয়োজন থাকলে আরেকটা নেব, সেটা পরে দেখছি প্রয়োজন আছে কি নেই। আর উল্লম্ব যে অক্ষটা আছে এখানে দেখো, এখানে মানগুলো আছে 4 থেকে 16 পর্যন্ত। তাহলে 4 থেকে 16 পর্যন্ত আছে, সুতরাং তাহলে এইভাবে স্কেল নিলাম, এই প্রত্যেকটা ঘর এক এক করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। প্রত্যেকটা ঘরে লিখলাম না, কারণ জায়গা অতটা নেই। তো প্রথম যেটা আছে, প্রথম আছে দেখো 45 থেকে 55 12 আছে। তাহলে এটা 45, এটা 55, এটা 65, এটা 75, এটা 85, 95, 105। 45 থেকে 55 এটা 12 আছে, তাহলে এই ঘর পর্যন্ত। তাহলে স্তম্ভ হাইট হবে 12 পর্যন্ত। আচ্ছা, তারপরে আছে দেখো 55 থেকে 65 20। 55 থেকে 65টা 20 একক, এর উচ্চতা হবে 20 একক। তারপরটা আছে 65 থেকে 75 16 একক। আর তারপরে আছে কি 75 থেকে 85, 75 থেকে 85 এটা 12 একক আছে।
আর নেক্সট আছে 85 থেকে 95 4 একক, 85 থেকে 95 এটা 4 একক। আর তারপরে 95 থেকে 105 6 একক। 2 3 4 5 6 এখানে 6। তাহলে প্রত্যেকটা স্তম্ভ আঁকা হলো। এখন এখানে বহুভুজ আঁকতে হবে। তো এখানে একটু জায়গা ছেড়েছি, এর মাঝখান আর এর মাঝখান মোটামুটি এখানে, এর মাঝখান এখানে, এর মাঝখান এখানে, এটা এই, এর মাঝখান এটা। তাহলে মধ্যবিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।